শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় দুদকে তলব। ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, মোংলায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু মৃত্যু। 1 বছরের মধ্যে চলাচলের জন্য বগুড়া বিমানবন্দর সচল করা সম্ভব, এয়ার চিফ। 10 বছর গুমের শিকার রিপনের সন্ধান দাবি পরিবারের, গুমের জন্য গত সরকারকে দায়ী। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। হঠাৎ করে 3 বিঘা করিডোর নওগাঁর পত্নীতলা সহ 5টি স্থানে কাঁটাতারে বেড়া দেবার কার্যক্রম ভারত বন্ধ করেছে ও এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে বাংলাদেশের ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের সাথে সীমান্ত বিষয়ে যেসব অসম চুক্তি হয়েছে তা বাতিল করতে চিঠি দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি মন্তব্য করে তিনি বলেন, বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গেল সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের অপর পারে শূন্য রেখা থেকে ভারত অংশের 100 গজের ভেতরে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের তৎপরতা শুরু করে দেশটি। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি না মেনে করা ভারতের এমন কার্যক্রমে বাধা দেয় বাংলাদেশ। এরপর বিএসএফ ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে হয় পতাকা বৈঠক, আলোচনাও। এসব নিয়েই রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। এখন পর্যন্ত ভারতের সাথে সীমান্ত নিয়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে, কিন্তু বিগত সরকারের সময়ে অসম সুবিধা দেয় সংকট বেড়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না, তো চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে ভারতের সীমান্তে অপরাধ কমাতে ঢাকার সহযোগিতামূলক আচরণ চায় ভারত। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে বর্ডার ইস্যু নিয়ে তলব করলে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রণয় বর্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণে দুদেশে বোঝাপড়া এবং সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে যে চ্যালেঞ্জ তা নিয়েও কথা হয়েছে। To ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime.
এদিকে দহগ্রামে সীমান্তে যুদ্ধাবস্থা থেকে সরে এসেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফ এর সদস্যরা। বন্ধ করা হয়েছে কাঁটা তারে বেড়া নির্মাণ। রণপ্রস্তুতির হিসেবে করা বাংকারগুলো উঠিয়ে নিয়েছে দুই পক্ষ। দেশের মূল ভূখণ্ডে ৩ বিঘা করিডোরের সাথে সরাসরি যুক্ত লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তে উত্তেজনা কমে এসেছে। সম্প্রতি সীমান্তে তৈরি করা বাংকার গতরাতে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বন্ধ করেছে। আর আজ সকালে উভয় বাহিনী যুদ্ধাবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গতরাতে পঞ্চগড়ে বাংলাবান্ধায় অনুষ্ঠিত দুই বাহিনীর আইজি পর্যায়ে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তে শূন্য রেখার অভ্যন্তরে গত শুক্রবার প্রায় ৪ ফুট উচ্চতার কাঁটা তারে বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এতে বাংলাদেশি সাধারণ নাগরিকরাও বিজিবির প্রতিরোধের সঙ্গে যোগ দেয়। যাতে কমে আসে সেই ক্ষেত্রে উভয় পক্ষ তার এই মুখোমুখি অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় তাদের ট্রুপস নিয়ে আসবে। দুই পক্ষই একসাথে তাদের বাংকারও ক্লোজ করবে। ওরা করেছিল কিছু মরিচা ছোটখাটো, যেগুলো অলরেডি গতকালকেই ক্লোজ করে ফেলছে। এক বছরের মধ্যে প্রকৌশলগত কাজ ও রানওয়ে সুবিস্তৃত করে বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর সচল করা সম্ভব বলে মনে করছেন বিমান বাহিনী এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খান। রোববার সকালে বগুড়া বিমানবন্দরের এয়ারফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। দুযুগেরও বেশি সময়ের রাজনৈতিক অনাগ্রহের কারণে চালু করা যায়নি সম্ভাবনাময় বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর। পট পরিবর্তনের পর ৮,০০০ ফুট সুবিস্তৃত রানওয়ে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে খসড়া পরিকল্পনা অনুমোদন হলেই ১ থেকে ১.৫ বছরের মধ্যে চালু হবে বিমানবন্দর। ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম ১,৫০০ থেকে ২,০০০ ফিট। বিমান বাহিনীর প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বগুড়া জেলা প্রশাসক সহ কর্মকর্তারা রানওয়ে পরিদর্শন করেন। স্থানীয় মানুষ মনে করে বগুড়ার কৃষিপণ্য পরিবহন, পর্যটক আকর্ষণ করতে বিমানবন্দর হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে যদি বিমানের যদি চালু হয় তাহলে কিন্তু বিদেশি বায়াররা কিন্তু সহজে আসতে পারবেন এবং তারা কিন্তু এখান থেকে কৃষি পণ্যগুলো নিতে পারবেন। বিমানবন্দরের যদি একটু ডিক্লারেশন হয় যে বিমানবন্দর হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বগুড়ায় কিন্তু বিনিয়োগ শুরু হয়ে যাবে। উত্তর অঞ্চলে যে কাঁচা পণ্যগুলো আছে, কাঁচা মালগুলো আছে, সেটা দ্রুত ঢাকায় পাঠানো, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানোর জন্য কিন্তু এই মালামালগুলো আনা নেওয়ার ক্ষেত্রে বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতি করতে চাইলে ১০,০০০ ফুট বিস্তৃত রানওয়ে এবং বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। রাজনৈতিক সদিচ্ছার অভাব, জমি অধিগ্রহণ সহ নানা ধরনের জটিলতার কারণ দেখিয়ে বগুড়ার অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি চালু করা হয়নি। এবার নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সমীক্ষাও শেষ হয়েছে, যার ফলে এই রানওয়ে এক্সপ্যানশন হবে, সাথে সাথে এলাকার অর্থনীতি এবং পর্যটনের বিকাশ ঘটবে বলে মনে করছে স্থানীয়রা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বগুড়া। নিখোঁজ ছেলে সন্ধান চেয়ে ১০ বছর কেঁদে বুক ভাসাচ্ছেন গুমের শিকার যুবদল নেতা রিপনের মা। ফেনী পৌর যুবদলের সদস্য মাহবুবুর রহমান রিপনকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। স্বজনদের অভিযোগ, এর সঙ্গে জড়িত ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রশাসন এবং তার পোষা দলীয় বাহিনী। তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি রিপনের পরিবার সহ সচেতন মহলের। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে শকত করিমের ডেস্ক রিপোর্ট। আশা নিরাশায় আজও এক মা। জীবিত কিংবা মৃত ছেলে রিপনের কবরের সন্ধান চান হতভাগিনী। ফোনে জোর করছে, তোরা গালাগালি করেছে, দেখ আমার ডরে এক পাল্লার ভিতরে রিপন আছে। তখন যাই এবারে বলছে যে এটা খোল, নাহলে গুলি করে দিব। ২০১৪ সালের ২০ মার্চ রাতে ফেনী শহরে বাসার দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক ধরে নিয়ে যায় যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে। পাঁচটা মাইক্রো আনছে,
মাইক্রোমানি জানে সবাই জানে ফাটাম ভাই যত দারোয়ান মারওয়ানা ছিল সবারে গুম করে দিয়েছে ওর রিফনের অবাডতে হলা দিছে অবাডরে গুলি করে দিব রিফনের মাইয়া ছোট করে গুলি করে দিব মারিয়ে নেব ও তাড়াতাড়ি করে তালা কল তো খুলে দিছে রিফনের বউ খুলে দিছে খুলে দেওয়ার রিফনের দড়ি মতো চোখ বাঁধে নিয়েছে। নিখোঁজের পর আরেকটি কন্যা সন্তান জন্ম নিলেও এখনও বাবার মুখ দেখেনি নিষ্পাপ শিশুটি। এখনও বাবার জন্য কাঁদছে সন্তান, সন্তানের জন্য কাঁদছে মা। স্বামী নিখোঁজের 10 বছর পর গত বছর অন্যত্র বিয়ে করেন রিপনের স্ত্রী। যুবদল নেতা রিপন গুমের ঘটনায় পালিত হয় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি। আমরা ইতিমধ্যে মামলাটা পুনঃতদন্তের জন্য মামলার সার্টিফাইড কপির জন্য আমরা আদালতে দরখাস্ত দিয়েছি। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে আমরা জেলা জজ আদালতে মামলাটা রিভিশন দায়ের করতে পারব। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর গুম হওয়াদের কেউ কেউ ফিরে আসে আয়নাঘর থেকে। এখন গুম কমিশন তৈরি হয়েছে, গুমের পক্ষে সরকার আপনাদের সহায়তা দিচ্ছে, আপনারা আসেন, আপনারা এসে আপনার স্বজনকে হারিয়ে যাওয়ার, স্বজনকে গুম হওয়ার বিষয়টি আপনারা জাতির কাছে তুলে ধরেন। যুবদল নেতা রিপনের মায়ের মতো এখনো পথ চেয়ে আছেন অনেকেই। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। পিরোজপুরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে পিরোজপুর শহরে জুলাই বিপ্লবে ঘোষণাপত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টাপাল্টি লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ শেষে দুই পক্ষই শহরে টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির নেতা কর্মীদের বয়কট করেন। রাজনীতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জে সিরাজুদ্দি খান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে একটি বেসরকারি ব্যাংকের কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ উপস্থিত ছিলেন। নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের সতর্ক অবস্থা জারি করে স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। সকাল থেকে 5 সদস্যের মেডিকেল টিম কাজ করছেন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের 3য় শ্রেণী ও 8ম শ্রেণী 2 জন শিশুর শরীরে দেখা দিয়েছে ভাইরাসটি। এ থেকে সুরক্ষায় সকাল থেকে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি, কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাকওয়াত হোসেন বলেছেন, খাগড়াছড়িতে রামগড় স্থলবন্দর নির্মাণে বিশ্বব্যাংক, ভারত এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগ রয়েছে। এ পোর্ট থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। উপদেষ্টা বলেন, ভারত ও চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাবরুম হয়ে ভারতের 7 সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট থেকে ভারতের থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টি ও কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে। রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কি হবে তা বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তিস্তা নদীর পানি ভারত কর্তৃক একতরফাভাবে প্রত্যাহারের বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি জানিয়েছেন একটি সংগঠন। দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং তিস্তার পানি বন্টন চুক্তি তোয়াক্কা না করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস ও নদী মরে যেতে শুরু করেছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল ও বিজন কুমার রায় সহ দুদকের একটি টিম বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে প্রায় 3 ঘণ্টা অবস্থান করেন তারা। বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়মের বিষয়ে তদন্ত করছে দুদক। এদিকে সাভারে অবৈধ গ্যাস সংযোগের সন্ধানে বাড়ি বাড়ি অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। এ সময় সাভার পৌরসভা সহ বিভিন্ন এলাকায় অবৈধ আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখে সংস্থাটি। দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, রাষ্ট্রায়ত্ত সম্পদ গ্যাস চুরি ঠেকাতে মাঠ পর্যায়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এক বাস চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া পরিবহন শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে কুষ্টিয়া থেকে রাজবাড়ী দৌলতদিয়া রুটে কোনো বাস চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কুষ্টিয়া বাস মিনিবাস মালিকের গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম বলেন, গতকাল রাজবাড়ীতে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া একটি বাসের চালক ও সুপারভাইজারকে মারপিট করে শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ বলেছেন, সাংবিধানিকভাবে প্রত্যেকটি নাগরিকের আইনি সেবা পাওয়ার অধিকার আছে। সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি বার ভবন অডিটোরিয়ামে জেলা জজ আদালতে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে আইনজীবীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেত্রকোনায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। দুপুরে জেলা যুবদল নেতা ওবায়দুল্লাহ তৌহিদ তানভীর করিমের উদ্যোগে শহরে বারোহাট্টা রোড এলাকায় 2 শতাধিক শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর ও গাজীপুরে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপি। সকালে সিরাজগঞ্জ শহরে একটি স্কুল মাঠে 1000 শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। একই সময় কাজীপুর উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক স্বপনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। বিজিবি শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় দুদকে তলব। ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, মোংলায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু। 1 বছরের মধ্যে চলাচলের জন্য বগুড়া বিমানবন্দর সচল করা সম্ভব, এয়ার চিফ। ফেনী 10 বছর গুমের শিকার, রিপনের সন্ধান দাবি পরিবারে। গুমের জন্য গত সরকারকে দায়ী। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।